আচ্ছা, আজকে এখন আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারটা দেখব। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক মাথায় রাখতে হয়। ধর ভাইয়া বললাম এই যে জিনিসটা, এটা একটা নদী, পুকুর, খাল, বিল, তুই যা মন চায় ধরে। ঠিক আছে, এখন এখানে যদি এটার মধ্যে কি থাকবো, পানি থাকবে, তাই না? অবভিয়াসলি পানি থাকবে। সো এই নদী, পুকুর, খাল, বিল বা যে কোনো একটা বাটিও যদি তুই ধরস যেটার মধ্যে পানি আছে, তো এখানে আমি যদি একটা বস্তু দিই, ধর এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে কি একটা বস্তু। সো এই বস্তুটার একটা ভর থাকবো, দিলাম এম। এই ভরটা নিচের দিকে যাবে না উপরের দিকে থাকবে? অবভিয়াসলি কোনো একটা জিনিসকে পানির মধ্যে ঢাললে এটা নিচের দিকে যায়। তাহলে নিচের দিকে কেন যায়? কারণ অভিকর্ষ ত্বরণ তাকে নিচের দিকে টানে। তাহলে এটা হয়ে যাবে কি জি। এটা কোন দিকে? নিচের দিকে। এম জিটা নিচের দিকে। এখন কোনো কিছু নিচের দিকে গেলে, আমরা নিউটনের থার্ড লোতে যেটা পড়ছিলাম, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ওই হিসাবেও যদি আমরা যাই, তো পানি কী করবে? একটা ধাক্কা দিব ওকে। তো উপরের দিকে একটা মানে পানি, মানে এই বলটার একটা ভর আছে, তাই এটা নিচের দিকে যাচ্ছে, যেটাকে বলে এম জি বলে নিচে যাচ্ছে। যেই ভরটাই হোক না কেন, এই বস্তুর ভর যদি হয় তোর কত কেজি, আমরা বলতে পারি ধর 5 কেজি, তাহলে 9.8 জি এর সাথে গুণ হয়ে যাইব। 9.8 গুণ হয়ে কত কেজি হয়ে যাইব? লাইক ক্যালকুলেটরটা কই রাখছি, লাইক যদি আমার 5 কেজি হয় 5 ইন্টু 9.8, তাহলে আমার কত হয়ে যাবে? 49। যদি আমাদের 10 কেজি হইতো তাহলে 9.8 দিলে কত? 98 হয়ে যেত। সো এই হিসাবে আর কি। সো এটা উপরের দিকে তাকে একটা ধাক্কা দিব, এই ধাক্কাটাকে বলে প্রবতা। কি বলে? প্লবতা। এখন মাথায় রাখতে হবে, কোনো একটা জিনিসকে যদি আমরা তরলে ফালাই, তাহলে ওই বস্তুটা একটা ওজন হারায়। মানে আমরা এখানে লিখে দিচ্ছি যে বস্তু তরলে কিছু ওজন লস হয়। কি হয়? কিছু ওজন লস হয়। তুই বলতে পারো যে বলে ভাইয়া তার প্রমাণ দেন। ধর আমি 100 কেজি একটা আলমারি বা একটা খাট বা যে কোনো একটা জিনিস বা একটা গাড়িও যদি হয়, পানিতে রাখলে ওইটাকে কিন্তু তুই ইজিলি টাইনা নিয়ে যাইতে পারবি, তাই না? কারণ পানির মধ্যে যে কোনো জিনিসকে টানা সহজ, কিন্তু ওই 100 কেজির ওই জিনিসটা যদি আমি রাস্তার মধ্যে রাখি, তাহলে কিন্তু তুই অত সহজে টেনে নিয়ে যেতে পারবি না। তেমনইভাবে যদি আমি বলি, ধর আমি একটা খাট, ঠিক আছে, যেটার ওজন ধরে নে 20 থেকে 40 কেজি, ওটা মাটিতে যদি আমার টানতে হয় তাহলে একটু শক্তি বেশি লাগবে, কিন্তু পানিতে যদি হয় তাহলে শক্তি একটু কম লাগবে। এটাকে আমরা ওই যে তরলের মধ্যে রাখলে কি হয়, ওই সমপরিমাণ, মানে ওইটার যে আয়তনটা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওই অনুসারে কিছু পানি সে সরাইয়া ফেলে। তার মানে ওই যে পানিটা যে সরায়, ওই পানির সরানোর যে ওজন, ওটাই অতটুকু ওজনই বস্তু হারিয়ে ফেলে। মানে একটা জিনিসকে পানিতে রাখলে পানি কিছু মানে জিনিস সরিয়ে ফেলে, পানি থেকে কিছু অংশ সরে যায় বস্তুর আয়তনের অনুসারে। এখন যতটুকু পানি সরে যাচ্ছে, ততটুকু পরিমাণ ওজন বস্তু থেকে কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। আর সহজ ভাষায় বলতে পারি, বস্তু তরলে থাকলে বা পানির মধ্যে ফালাইলে কোনো একটা বস্তুকে, ওইটা কিছু ওজন লস হয়। এটাকে আমরা বলতে পারি যে হারানো ওজনটা, ওজন সমান হচ্ছে প্লবতা। কি মানে? কোনো একটা বস্তুকে পানিতে ফালাইলে, বস্তু তোকে যদি পানিতে ফালাই তাহলে তোর ওজন কিছুটা কমে যাবে। কেন কমে যাবে? ওইটাই হচ্ছে, তুই কিছুটা ওজন হারিয়ে ফেলবি, ওইটাই হচ্ছে তোর প্লবতা। আর প্লবতাটাকে আমরা বলতে পারি বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। আর এই প্লবতাটা কি মানে? বস্তু মানে বইয়ের ভাষায় যেভাবে বলে, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। তাহলে আমরা এখানে বলতে পারতেছি, একটা বস্তুকে পানিতে ফালাইছি, তার মানে কি হইব? ওই বস্তু কিছু মানে ওজনটা কিছু কমে যাব বা ভর কিছু কমে যাব। আর এটাই হচ্ছে প্লবতা, যতটুকু কমছে সেটা হচ্ছে ক্ষমতা। আর এই প্লবতাটাই কি আবার অন্যভাবে বলা যায়, এটাই হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, অনেকভাবে বলা যায়, তাই না? আচ্ছা, এখন
পানির মধ্যে একটা চাপ থাকে, কি থাকে, পানির মধ্যে একটা চাপ থাকে, এই চাপটা নিম্নমুখী, কি হয়, পানি একটা চাপ দেয়, যেমন চাপ পি ইজ ইকুয়াল টু বলা যায় এইচ রো জি। আর প্লবতাকে আমরা যদি বের করতে চাই, প্লবতার সূত্র হচ্ছে ভি রো জি। প্লবতার সূত্র কি হবে, ভি রো জি, মানে আয়তন, পানির ঘনত্ব, আর হচ্ছে বস্তুর আয়তন, পানির ঘনত্ব, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন আমরা বলতে পারি একটা বস্তুকে পানিতে রাখলে এই ভরের কারণে নিচের দিকে টান খায়, আর পানি তাকে একটা ধাক্কা দেয় উপরের দিকে, এটা হচ্ছে প্লবতা। নিচের দিকে যেটা যায় সেটা হচ্ছে এমজি বা ওজন, আর উপরের দিকে ধাক্কা। এখন আমরা এটা বলতে পারি যে নিচের দিকের যে ধাক্কাটা এমজি, আর উপরের দিকে ধাক্কাটা প্লবতা, মানে প্লবতাকে আমরা কি বলতে, প্লবতার পরিবর্তে ভি রো জি। এই আমাদের নিচের ধাক্কা থেকে উপরের ধাক্কা যদি বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব এফ নেট। আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা 1 মিনিটের ব্রেক নিচ্ছি। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম যে নিচের দিকে যে বস্তুর ভরের কারণে এটা নিচের দিকে যাচ্ছে, কারণ জি কাজ করে নিচের দিকে, আর এটা থেকে যখন উপরের যে ধাক্কা প্লবতা ভি রো জি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব এফ নেট। নেটের ক্ষেত্রে আমরা এটা বের করতে হয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, একটা বস্তুকে আমরা যদি পানিতে ফালাই, তো এটা কখন নিচে যাবে, কখন ভাসবে, আর কখন নিমজ্জিত অবস্থায় ভাসবে। মানে নিচে যাবে কখন, আমরা বলি যখন এমজি এর মান আমাদের, তোর হচ্ছে প্লবতা, মানে এমজি নিচের যে টানটা, ধর একটা জিনিসকে যদি নিচের দিকে আমি টানি, আর ধর আমি উপর থেকে টানতেছি আর তুই নিচের দিকে টানতেছো, তাহলে আমার শক্তি বেশি, তাহলে আমি তো উঠাইয়া ফেলবো, আর তাহলে এটা নিচে ডুববে না। আর যখন ধর আমি নিচে আসি আর তুই আসোস উপরে, সেক্ষেত্রে ধর আমার কি বলে শক্তি বেশি, তো আমি কি করবো, নিচের দিকে টানলে কি হয়ে যাব, এটা নিচে গিয়ে ডুবে যাবে। তার মানে প্লবতা থেকে যদি আমাদের এমজি নিচের টানটা যদি বেশি হয়, তুই নিচে চিন্তা কর, প্লবতা থেকে যদি নিচের টান বেশি হয়, তাহলে বস্তু নিচে চলে যাবে, তো সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেটা বস্তুটা ডুবে যাবে, কী হয়ে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে। আর আমাদের যদি এমজি থেকে, মানে নিচের যে টান বলটা, এটা থেকে যদি উপরের দিকে যে টান বলটা, উপরে মানে পানি যে একটা ধাক্কা দেয় উপরের দিকে, এটা যদি বেশি হয়, মানে প্লবতাটা বেশি হয়, প্লবতা মানে কি ভি রো জি, এটা যদি বেশি হয়, তাহলে কী হয়ে যাবে, বস্তু ভাসবে, কী হয়ে যাবে, ভাসবে, ডুববে না, ভাসবে, কী হয়ে যাবে, ভেসে যাবে। আচ্ছা, এখন কথা হলো কিন্তু ভাই, একবারে মানে একবারে উপরের দিকে ভাসবেও না, আবার একবারে নিচে ডুবেও যাবে না, মানে ডুবুডুবি অবস্থায়, মানে না ডুবতেছে না ভাসতেছে, একবারে কী অবস্থায়, মাঝামাঝি অবস্থায় থাকতেছে পানির। ধরো হচ্ছে একবারে উপরেও না একবারে নিচেও না, একবারে ওই যে কর্নারে লাগালাগি আছে, একবারে হালকা ডুবতেছে হালকা উপরে আসছে, মানে এটাকে বলে নিমজ্জিত। এটা কখন হবে, যখন নিচের টান বল আর উপরের দিকে ধাক্কা বল, প্লবতা, এই দুটোটা যদি সমান হয়, তাহলে আমরা বলবো যে এটা নিমজ্জিত। কি হবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে, কি হবে, নিমজ্জিত, নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখানে এমজিটা কি, এমজি হচ্ছে বস্তুর ওজন, এমজি হচ্ছে কি, বস্তুর ওজন, কি, এমজি হচ্ছে বস্তুর ওজন। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি আমরা পড়ছি, তাই না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, বস্তুর ওজন। আচ্ছা, তাহলে আমাদের এইখানে কোনো ঝামেলা নাই, আছে ঝামেলা না। আরেকটা জিনিস আমরা বলতে পারি যে বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয়, তাহলে বস্তু ডুবে যাবে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, বস্তুর, এগুলো মুখস্থ রাখবে, ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয়, তরলের সিকিউর জন্য এগুলো, তরলের ঘনত্ব থেকে বেশি হয়, তাহলে ডুবে যাবে, কী হয়ে যাবে, ডুবে যাবে। যেমন দেখ, ঘনত্ব কোনটা, এই যে রটাকে বলে ঘনত্ব, ভি হচ্ছে আয়তন, র হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে তো অভিকর্ষ ত্বরণ। এখন বস্তুর ঘনত্ব, বস্তুর একটা ঘনত্ব আছে, কারণ কোনো বস্তু ততটাই শক্ত হয় যার ঘনত্ব তত বেশি। আর যেমন হচ্ছে আমরা কি বলি, কঠিন পদার্থের ঘনত্ব বেশি, তরল পদার্থের ঘনত্ব একটু কম, তারপরে বায়বীয় পদার্থের ঘনত্ব আরও কম, ওই যে বিষয়টা। এখন যদি ওই বস্তুটার ঘনত্ব সব থেকে বেশি হয়ে যায়, তাহলে এটি কী হয়ে যাবে, ডুবে যাবে। যে দেখছো, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয়, বস্তুর ঘনত্ব অনেক বেশি, তাহলে কী হয়ে যাবে, তরলকে আটকাইতে পারবো না, এই জন্য এটা ডুবে যাবে। আর আমরা আরেকটা বলতে পারি যে বস্তুর ঘনত্ব থেকে যদি তরলের ঘনত্ব বেশি হয়, বস্তুর ঘনত্ব থেকে যদি তরলের ঘনত্ব বেশি হয়, এই যে এই সাইনটা দিয়া বোঝায়, যেদিকে মুখ সেটা বড়, তরলের ঘনত্ব, তাহলে কি হয়ে যাবে, ভাসবে, কি হয়ে যাবে,
ভাসবে। ওকে, আশা করি বুঝতে পারছিস, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কি কনসেপ্ট ধরে শিখে দেয়া দিই। যেমন আমরা বলতে পারি যে ঘনত্ব জিনিসটা কি। ঘনত্ব তো আমরা বলছি ঘনত্ব হচ্ছে র। তাহলে কোনো কিছুর ঘনত্ব আমরা কেমনে বের করি? ঘনত্ব বের করি বস্তুর ভরকে তার আয়তন দিয়ে যদি আমি ভাগ করি। কি করি? বস্তুর ভরকে যদি তার আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা ঘনত্ব পেয়ে যাই। যেমন আমরা বলতে পারি বস্তুর ঘনত্ব গ্র ইজ ইকুয়াল টু ভর হচ্ছে এম আর আয়তন হচ্ছে ভি। এখন যদি আয়তন দেওয়া না থাকে, ঠিক আছে, কোনো গোলক যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? এম তো এম সেমই থাকবো। গোলকের আয়তন আমরা কেমনে বের করি? 4/3 পাই আর কিউ। এটা হচ্ছে পাইয়ের মান হচ্ছে 3.1416, আর এটা হচ্ছে আর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে বস্তুর ঘনত্ব র হচ্ছে বস্তুর ভর, মানে এই যে এটা একটা ক্যালকুলেটার, এটার ঘনত্ব আমি কেমনে বের করবো? এটার একটা ভর আছে, ওজন আমরা মাপমু। এটার একটা আয়তন আছে। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন মানে নর্মালি আয়তন আমরা কেমনে নির্ণয় করি? আয়তন হচ্ছে আয়তন ভি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা যায় ভি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যের বদলে এল লেন্থ, প্রস্থ ব্রেথ, আর উচ্চতা এইচ। এল ক্রস বি ক্রস এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এভাবে আমরা বলতে পারি যে আয়তন। ঠিক আছে, তাহলে তো আশা করি আর আমাদের কোনো প্রবলেম হইতেছে না। এখন যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে আমরা তো এটা ফার্স্টে ক্লিয়ার হয়ে গেছে, আমি আবার একটু রিক্যাপ করে দিন। একটা বস্তুকে যদি আমি পানিতে রাখি, তাহলে ওই বস্তুর একটা ওজন আছে। এই ওজনটা এখন ওইটার উপর একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে, এই জন্য এটা নিচের দিকে যাবে। আর তরল কী করবে? ওইটাকে নিউটনের থার্ড ল অনুসারে যদি আমরা যাই, আর্কিমিডিসের সূত্র অনুসারে, ওইটাকে একটা ধাক্কা দিবে, ঊর্ধ্বমুখী ধাক্কা দিব। ওই ঊর্ধ্বমুখী ধাক্কাটাকে বলে কি? প্লবতা। আর নিচের দিকে ওজন কাজ করে। তাহলে আর এফ নেট আমরা কেমনে বের করি? নিচের ধাক্কা মাইনাস উপরের ধাক্কা, মানে এফ নেট হচ্ছে নিচের ধাক্কা এমজি তার ওজন, আর উপরে দেখা প্লবতা ভি রোজি, এটা দিলে আমরা পেয়ে যাই। তারপর আমরা কি বলছি? একটা বস্তুকে পানিতে রাখলে এই বস্তুটা মানে কিছুটা ওজন হারাইয়া ফেলে। ঠিক আছে, পানিতে ফালাইলে ওই বস্তু কিছু ওজন হারাইয়া ফেলে। এই হারানো ওজনটা, যতটুকু ওজন হারাইছে বা যতটুকু ভর হারাইছে, ওটাই হচ্ছে তার প্লবতা। আর প্লবতাটাকে আমরা কীভাবে বলতে পারি? প্লবতাটা যেমন তোর নাম স্বপ্নিল, আবার আমি বলতে পারি তুই একটা স্টুডেন্ট। আবার তোকে বলতে পারি কি তুই একটা কি বলে ছেলে, মানে তোর আম্মুর ছেলে। আবার তোকে বলতে পারি যে তুই হচ্ছে নবীগঞ্জের একজন, মানে বাংলাদেশের একজন সিটিজেন। তাহলে হচ্ছে প্রত্যেকটা পার্সপেক্টিভে নাম ভিন্ন হয়ে যায়। সো এটাই তো কী হচ্ছে, প্লবতাটাই হয়ে যায় কী বলে তোর বস্তু তরলে কিছু ওজন লস হয়, যেটা ওটা হচ্ছে হারানো ওজন। আবার প্লবতাটাই কি? বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। এখন কোনো বস্তু ভাসবে না ডুববে নাকি নিমজ্জিত অবস্থায় থাকবে, এটা আমরা কেমনে বুঝবো? যদি নিচের যে টান বলটা, মানে হচ্ছে ওজনটা, মানে এমজি যদি প্লবতা উপরের ধাক্কা থেকে বেশি হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের ডুবে যাইব। আর যদি আমাদের নিচের যে টান বলটা ওইটা যদি কম হয় আর প্লবতা যদি বেশি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? ভাসবে। সহজ ভাষায় মাথায় রাখবি, এমজি বেশি হলে ডুবে যাইব, এমজি কম হইলে ভাসবে। আর এমজি প্লবতার সমান হয়ে গেলে নিমজ্জিত অবস্থায় ভাসবো, শেষ। তারপর আমরা কি বলছিলাম? ঘনত্ব দিয়েও বের করা যায়। বস্তুর ঘনত্ব যদি বেশি হয়ে যায়, তার মানে বস্তুর ঘনত্ব বেশি হলে পানি তাকে আটকাইতে পারবে না। ঘনত্ব বেশি, তার মানে সে ভেদ করে চলে যাইব। তার মানে ভেদ করে যদি চলে যায় ঘনত্ব বেশি হলে, তাহলে কী হয়ে যাবে? ডুবে যাবে। আর বস্তুর ঘনত্ব যদি কম হয়, তাহলে সে ভাসবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা বলতে পারি একটা জাহাজের ক্ষেত্রে, জাহাজকে কি গোল আকারে বানানো হয়? গোল হইলে কিন্তু তার ঘনত্ব বেশি হয়ে যেত, ভিতরে যদি কোনো জায়গা থাকতো না। কিন্তু জাহাজের কিন্তু ভিতরে অনেক ফাঁফা জায়গা রাখা হয়, আর এটাকে ফ্ল্যাট আকারে কার্ভ করে বানানো হয়, যেন তার ঘনত্ব কমে যায়। মানে তার কী হিসাবে? এই কারণে এটা কী হয়ে যায়? ভেসে যায়, যেহেতু ঘনত্ব তরলের থেকে কম হয়ে যায় এই জন্য। তারপর আমরা ঘনত্ব কীভাবে বলছিলাম বের করতে? কোনো বস্তুর ভরকে তার আয়তন দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা তার ঘনত্ব পেয়ে যাবো, তাই না? তারপর আমরা বলছিলাম আয়তন আবার অন্যভাবে বের করা যায়। আয়তন ভি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন আমরা নেক্সট স্টেপে চলে আসি। এটা হচ্ছে প্রথম স্টেপ ছিল, এখন আমরা দ্বিতীয় স্টেপে আসি। ধর ওকে, ওকে, পিস্টনের ক্ষেত্রে এই ধরনের মেথ পাবি অনেক। ঠিক আছে, ওকে, এদিকে তরল আছে অনেক, তরল মানে পিস্টন। ধরেন এদিকে বড় বাটি, এদিকে ছোট বাটি, বা এদিকে হচ্ছে সমুদ্র আর এদিকে হচ্ছে নদী, অথবা এখানে পুকুর আর এখানে হচ্ছে নদী, এরকম। সো এখন আমি বলতে পারি যে এটা হচ্ছে তার ঢাকনা, এটা হচ্ছে তার ঢাকনা। এই বস্তুর একটা কি আছে, আমাদের কি বলা যায়? ক্ষেত্রফল আছে।
মানে এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এইটারও একটা ক্ষেত্রফল আছে, তাই না? আবার এটার মধ্যে একটা আমি যদি বল দিই, এটার বল হচ্ছে ধর F1 আর এটার মধ্যে দেওয়া আছে F2। তাহলে এখানে আমাদের সূত্র কি আসে, মানে এই পিস্টনের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে অল্প কিছু চাপ প্রয়োগ করে, মানে ধাক্কা দিয়া এখানে অনেক বেশি কাজ করা পসিবল। সহজ ভাষায় বলি যে আমি এই ধরনের যদি কেস হয়, তোর আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো না, ওটা দেখে নিস, তাহলে ক্লিয়ার হয়ে যাব। এই ধরনের কেসে আমরা এখানে আমরা একটা আঙ্গুল দিয়া এখানের মধ্যে আমরা 10 কেজি বা 20 কেজির একটা বস্তুকে উঠে ফেলতে পারবো এক আঙ্গুল দিয়ে, কারণ পানি এখানে যে আমরা হালকা চাপ প্রয়োগ করে এখানে আমরা বেশি কাজ সম্পাদন করতে পারবো। তাহলে আমরা বলতে পারি এখানের চাপ আর এখানের চাপ সমান, চাপ P1, এখানের চাপ হচ্ছে P1 আর এখানের চাপ হচ্ছে P2। আর আমরা জানি চাপ P সমান বল বাই ক্ষেত্রফল। চাপ হচ্ছে কি বল F বাই, যেহেতু P1 তো এইটা হয়ে যাবে F1, আর যে ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়ে যাবে A1, আর যেহেতু P2 তাই কি হয়ে যাবে F2, কী হয়ে যাবে P2 F2 আর A2। তাহলে আমরা বলতে পারি এই দুইটা সমান হয়ে গেছে। ওকে, আচ্ছা, এগুলাকে বলে পিস্টন। কি বলে? পিস্টন। তার মানে এটা একটা পিস্টন, এটা আরেকটা পিস্টন। তাহলে আমরা এখানে একটা লাইন মুখস্থ রেখে ফেলি। পিস্টনের ক্ষেত্রে আমাদের কৃত কাজ আর হচ্ছে চাপ সেম থাকে। এখানের যে কৃত কাজ আর এখানের যে কাজ দুটোটা সেম সমান হইব মুখস্থ বিদ্যার এখানে। এইখানের যে চাপ আর এখানের যে চাপ এটাও সেম হয়ে যাব। তাহলে লিখলাম পিস্টনে কৃত কাজ ও চাপ সেম থাকে, ঠিক আছে? মানে এখানের কাজ আর এখানের কাজ সেম, এখানের যে চাপ আর এখানের চাপ সেম। এই যে আমরা লিখছিলাম কি P1 সমান P2, চাপ তো P1, তাহলে P = F/A সেম থাকে, বাকি সব হচ্ছে ভিন্ন হয়ে যায়। যেমন বলতে পারো বল ভিন্ন, এখানের বল মানে কি বলে বল ফোর্স ভিন্ন, এখানেরও বল ভিন্ন, এখানের বলতে পারি যে আমরা কি বলা যায় সরণ ভিন্ন, এখানেরও সরণ ভিন্ন। বাকি মানে পিস্টনের ক্ষেত্রে কৃতকাজ আর চাপ সেম থাকে, বাকি সব ভিন্ন, বাকি সব ভিন্ন হয়ে যায়। ওকে, এখানে আমাদের কোনো আশা করি ঝামেলা নাই। আবার বলে দিচ্ছি, এটা একটা পিস্টন, এটা আরেকটা পিস্টন। এগুলো হচ্ছে পিস্টনের ম্যাথ। এই ধরনের জিনিস পাবি অনেকগুলো, তুই গাইড জাস্ট খুল চ্যাপ্টার, তাইলে দেখে যাবি এখানে একটা পাত্র এখানে একটা পাত্র দুটোটাকে যুক্ত করা আছে। তো এই ধরনের কেসে আমরা কি বলবো, এখানের চাপ আর এখানের চাপ সমান, মানে P1 সমান P2, আর চাপ P সমান কি F/A, যেহেতু P1 থেকে কি হয়ে যাবে F1/A1, আর এখানের ক্ষেত্রে কি হয়ে যাবে P2-র জায়গায় কি হয়ে যাবে F2/A2। এই যে মানগুলো বসায় দিবে, আনসার হয়ে যাবে। একটু পরে আমরা ম্যাথ সলভ করতেছি, তাহলে দেখবি ক্লিয়ার হয়ে গেছে সব। সো আমরা কি বলতেছি যে এই ধরনের পিস্টনের ক্ষেত্রে কৃতকাজ W আর চাপ সেম থাকে। আমরা কৃতকাজ সমান কি বলতে পারি, কৃতকাজ সমান হচ্ছে, আচ্ছা তাহলে চাপের ক্ষেত্রে তো আমরা ফর্মুলা দেখাইছি যে চাপ হচ্ছে F/A, তাহলে F/A হয়ে যায়। যেমন আমরা কি বলতে পারি, আচ্ছা এদিকে শর্টকাট করে আসি, চাপ P = F/A। যদি তোর হচ্ছে F না দেওয়া থাকে, তাহলে আমরা জানি F = কি mg, আমরা চ্যাপ্টার 3-তে পড়ছিলাম। তাহলে ভর দেওয়া থাকবো, আর জি এর মান তো আমরা জানি 9.8। আর যদি F দেওয়াই থাকে, যে F দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে তো F এর বদলে আমরা mg বসামো, মানে বস্তুর একটা ভর দেওয়া থাকবে, তাই না? আর জি এর মান তো 9.8 মুখস্থ। আচ্ছা, তাহলে এ দিয়ে ভাগ করে দিব, তাহলে আনসার হয়ে যাবে। আচ্ছা ধরলাম তোর F দেওয়া নেই, শুধু তাহলে M আছে। আচ্ছা, কিন্তু ধরে নিলাম এও দেওয়া নেই, এ না দেওয়া থাকলে কি দেওয়া থাকবো, তোর ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ থাকলে আমরা ক্ষেত্রফল কীভাবে বের করি? πr²। ক্ষেত্রফল কীভাবে বের করি? πr²। ক্ষেত্রফল কীভাবে বের করি? πr²। ঠিক আছে, মুখস্থ। আচ্ছা, তাহলে কি হয়ে যেত এই কেসে কি হয়ে গেল না, আমরা বলতে পারলাম না। আর চাপের ক্ষেত্রে তো বুঝলাম। আমরা এখন কৃতকাজের ক্ষেত্রে চলে আসি। কৃতকাজ W আমরা W কি পড়ছিলাম? Fs। W কি পড়ছিলাম? Fs। কিন্তু মানে বল গুণ সরণ, কিন্তু এটা যেহেতু পিস্টন, এখানে তো S সরণ আসবে না, এখানে সরণ আসবে কি L, সরণ আসবে কি Fl। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবি। তাহলে আমাদের যেহেতু একটা না দুইটা, এখানে দুইটা যেহেতু, তাহলে কি হয়ে যাবে W1 সমান W2। W1 এর জায়গায় কি আসবে F1 L1 সমান F2, W2 এর জায়গায় F2 L2। শেষ, এতটুকু কাহিনী, আর কিছুই না। ওকে, আশা করি পারবি, ঝামেলা হবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি, ধর চাপের একক কি আমরা জানি, চাপের একক হচ্ছে, আচ্ছা এটা এদিকে ঘুরে আসতেছে কেন, আমরা জানি কি চাপের একক প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। প্যাসকেল অথবা আমরা কি বলতে পারি নিউটন পার
মিটার স্কোয়ার, দুইটার মধ্যে একটা। আবার আমরা আরেকটা জিনিস মুখস্থ রাখবো, এক এটিএম সমান 101/325 প্যাসকেল। চাপের একক আমরা কি বলছি, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল বসে যে কোনো একটা বসাতে পারি। আর এক এটিএম সমান 101/325 প্যাসকেল। আচ্ছা আমরা নেক্সট একটা কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্ট কি হতে পারে, ধর ইয়ংয়ের গুণাঙ্ক যেটা আর কি, ধর আমি হচ্ছে এখন এটা করার পরে আমরা সিকিউ চলে যাবো, টেনশন নাই, আমাদের কনসেপ্ট শেষ। এখানে একটা বস্তুকে যদি আমি ঝুলাইয়া রাখি, কী করি, এই বস্তুর ভর ধরে নেয় 15 কেজি। আচ্ছা এই ভর থাকার কারণে নিচের দিকে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তাহলে ভর যেহেতু 15 কেজি, তাহলে তার ওজন কী হয়ে যাব, 15 গুণ 9.8 সমান কত দেখতো, 147 কেজি, সরি 47 নিউটন, 147 নিউটন, যেহেতু ভরে কী দিয়ে গুণ করছি আমরা, 9.8 দিয়া। আচ্ছা এখন নিচের দিকে যেহেতু একটা টান, নিউটনের থার্ড ল বা যে কোনো একটা জিনিস হিসাবে আমরা কি জানি, উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করব, এটাকে কি বলতে পারি আমরা, প্রত্যয়নী বল। কি বলা যায়, উপরের দিকে একটা বল কাজ করে, নিচের দিকে তো কাজ করে এমজি, নিচের দিকে কাজ করতেছে কি এমজি, যে এম বসাইলাম, জি বসাইলাম, এটা হচ্ছে 147 নিউটন। উপরের দিকে একটা জিনিস কাজ করে, সেটাকে বলে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল, এটাকে কি বলে, প্রত্যয়নী বল। আচ্ছা এটা হচ্ছে একটা লেন্থ। এখন এই লেন্থ থেকে এটার যে দূরত্ব, এটাকে বলে ডেল এল, ঠিক আছে, এটাকে কি বলে, ডেল এল। আচ্ছা এখন আমরা যদি বিবর্তন এতটুক তো হচ্ছে লেন্থ, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তার অরিজিনাল দৈর্ঘ্য, কিন্তু এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে তার পরিবর্তন দৈর্ঘ্য, মানে যতটুকু কেটে ফেলা হয়ে গেছে। তাহলে যদি আমরা বিবর্তন বের করতে চাই, বিবর্তন, তাহলে বিবর্তনের ক্ষেত্রে মাথায় রাখবি পরিবর্তন ডিভাইডেড বাই আদি, কি পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থান আর কি। যদি আমরা হচ্ছে তোর হচ্ছে দৈর্ঘ্য বিবর্তন বের করতে চাই, তাহলে দৈর্ঘ্য বিবর্তন সমান হয়ে যাবে কি, পরিবর্তন কি ডেল এল ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য এল। যদি আমরা হচ্ছে তোর কি বলে আয়তন বিবর্তন বের করতে চাই, তাহলে হয়ে যাবে কি ডেল ভি ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, বুঝতে পারছোস, যেটার ক্ষেত্রে পরিবর্তন মানে ডেল এল মানে হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, ডেল ভি হচ্ছে পরিবর্তিত আয়তন, আর এইভাবে আর কি পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্যের জন্য বিবর্তন বের করতেছি, তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল, যদি আয়তনের জন্য বের করি ডেল ভি ডিভাইডেড বাই ভি, এটা ডিপেন্ড করে। একটু পরে ম্যাথ কর্ম তখনই বুঝে যাবে। আচ্ছা এখন আমরা এখানে একটা সূত্র মুখস্থ করি, যেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, কি ইয়ং এর গুণাঙ্ক y is equal to fl ডিভাইডেড বাই এ ডেল এল, এটা মুখস্থ রাখবি। ইয়ং এর গুণাঙ্ক y is equal to fl ডিভাইডেড বাই এ ডেল এল, ইয়ং এর গুণাঙ্ক y is equal to fl ডিভাইডেড বাই এ ডেল এল। আমাদের কনসেপ্ট আপাতত সবগুলো ডান। 1 মিনিটে রিক্যাপ করি। একটা বস্তুকে যদি পানিতে রাখি, তাহলে এটার একটা ওজন আছে, তাই নিচের দিকে টানবে, এটা হচ্ছে এমজি বা তার ওজন। আর পানিও তাকে একটা ধাক্কা দিবে, সেটা হচ্ছে প্রবণতা হচ্ছে ভি রো জি। এখানে বস্তুর মধ্যে একটা কি আছে, তোর চাপ ক্রিয়েট হবে, মানে তরলতাকে একটা চাপ দিবে, চাপ ইজ ইকুয়াল টু এইচ রো জি। আমরা বলছি কোনো একটা বস্তুকে যদি পানিতে ফালাই, তাহলে ও বস্তু কিছু একটা ওজন লস হয় বা হারাইয়া ফেলে, এই হারানো ওজনটা হচ্ছে তার প্রবণতা যেটা হচ্ছে বলছি ভি রো জি। আর এই প্রবণতাকে আমরা বলতে পারি বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, মানে এই বস্তু যতটা পানি সরাইছিল। আচ্ছা তারপরে আমরা বলছিলাম যে চাপের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার যে কোনো একটা। যেমন আমরা চাপ পি ইজ ইকুয়াল টু কি বলছিলাম, বল বাই ক্ষেত্রফল, তাহলে এই বলের একক কি নিউটন, আর এর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে ওই হিসাবে নিউটন পার মিটার স্কোয়ার চলে আসা। তারপরে আমরা বলছিলাম কোনো একটা বস্তু ডুববে, ভাসবে নাকি নিমজ্জিত অবস্থা থাকবে, সেটা আমরা কীভাবে বুঝবো। যদি কোনো বস্তুর কী বলে এমজি বা তার ওজন বেশি হয়, তাহলে আমরা বলবো এটা ডুবে যাবে। যদি এমজি আমার কম হয়, তাহলে বলবো কি এটা ভাসবে। আর যদি এমজি প্লবতার সমান হয়, তাহলে আমরা বলছি নিমজ্জিত অবস্থায় থাকবো। তারপরে আমরা বলছিলাম বস্তুর ঘনত্ব দিয়েও আমরা বের করতে পারি। বস্তুর ঘনত্ব যদি বেশি হয়, তার মানে কি এটা ভিতরে ফাঁপা জায়গায় থাকবো না, তার মানে এটা পানিকে ভেদ করে নিচে চলে যাবো, তার মানে নিচে চলে যাওয়া মানে কি ডুবে যাইবো। আর যদি বস্তুর ঘনত্ব আমার কম হয়, তাহলে কী হয়ে যাবে, এটার ভিতরে অনেক ফাঁপা জায়গা থাকবো, তার মানে এটা তরলকে ভেদ করতে পারবে না, তরলকে পাশ কাটিয়ে নিচে যেতে পারবো না। যদি নিচে নাই যেতে পারে, তার মানে বস্তুর ঘনত্ব কম, তার মানে বস্তুর ঘনত্ব কম আর নিচে যাইতে পারতেছে না, তার মানে কি হচ্ছে ভাসতেছে। তারপর আমরা কি বলছিলাম, বস্তুর ঘনত্ব কীভাবে বের করি, একটা বস্তুর ঘনত্ব বের করার জন্য তার ভরকে তার আয়তন দ্বারা যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে আমরা তার বস্তুর ঘনত্বটা বের করে ফেলতে পারি। যেমন ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এম হচ্ছে তার ভর আর ভি হচ্ছে তার আয়তন। যদি আমরা বলছিলাম যে তার আয়তন, কোনো কিছুর আয়তন দেওয়া না থাকে, এটা যদি গোলক হয়, তাহলে গোলকের আয়তন হচ্ছে কি, কীভাবে মুখস্থ করি আমরা, 8-এ পড়ছিলাম, 9-এও পড়ছি, 4/3 পাই আর কিউ। তারপর আমরা কি বলছিলাম, নর্মালি আয়তন কীভাবে
কীভাবে বের করে, ধর এটার ক্ষেত্রে আমি আয়তন কীভাবে বের করবো, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এই যে এই পাশ বরাবর, এটা হচ্ছে তার প্রস্থ, আর এই যে নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে তার উচ্চতা, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তার আয়তন। সেইভাবে আমরা আয়তন বের করতে পারি। এটা হচ্ছে একটা পৃষ্ঠন, এটা ছোটো পৃষ্ঠন, এটা বড় পৃষ্ঠন। যে পৃষ্ঠনের ক্ষেত্রে আমরা বলছিলাম পৃষ্ঠনের ক্ষেত্রে কৃতকাজ আর চাপ সমান থাকে, বাকি সব ভিন্ন। কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম এফএল, আর হচ্ছে চাপ সমান হচ্ছে চাপ পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। কৃতকাজের ক্ষেত্রে আমরা বলছিলাম এফ এল, মানে কি কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এল, মানে কৃতকাজ ডাব্লিউ, আর হচ্ছে এফ হচ্ছে তার বল, আর এস হচ্ছে তার সরণ বা এল হচ্ছে তার সরণ। আর চাপের ক্ষেত্রে বলছিলাম বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা চাপ পেয়ে যাই। তার মানে যেহেতু দুইটা পিস্টন, তাহলে দুইবার করে হবে। যেমন চাপ যদি বসাই তাহলে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, তাহলে P1 সমান P2, তাহলে কী হয়ে যাবে F1 বাই A1 সমান F2 বাই A2। আর যদি কৃতকাজ নেই তাহলে কী হয়ে যাবে W1 সমান W2, তাহলে কী হয়ে যাবে F1 L1 সমান F2 L2, ওই হিসাবে আমরা বের করে ফেলবো। আর আমরা কি ক্ষেত্রফলের ক্ষেত্রে কীভাবে বলছিলাম, ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। নেক্সট স্টেপ আমরা কী পড়ছি, এখানে যদি আমরা একটা তোর হচ্ছে ঝুলন্ত কিছু রাখি, তাহলে একটা বস্তু রাখছি ঝুলাইয়া, তাহলে এটার একটা ওজন আছে, ওই ওজনের কারণে এটা নিচের দিকে কাজ করবে, আর এটাকে একটা বাধা দানকারী বল থাকবে, ওইটা হচ্ছে উপরের দিকে, সেটা হচ্ছে প্রত্যয়নী বল। তারপর এখানে বলছিলাম যে পরিবর্তনটা, সেটা হচ্ছে ডেল এল। আর বিবর্তনের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, বিবর্তন হচ্ছে পরিবর্তন বাই আদি। যদি আমরা দৈর্ঘ্যের বিবর্তন বের করি তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল, আর আয়তনের বিবর্তন বের করলে ডেল বি ডিভাইডেড বাই বি। ইয়ংয়ের গুণাঙ্কের জন্য আমরা সূত্র পড়ছি যে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল। চল এখন হচ্ছে আমরা সিকিউগুলো একটু দেখি। লাইক তুই হচ্ছে ঢাকা বোর্ড 2024টা বের কর। এখানে বলা হয়েছে যে মিনা তার ছোটো ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল, তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভর আছে, তার মানে এম দেওয়া আছে 200 গ্রাম, তাহলে এটা কেজিতে যদি নেই তাহলে হয়ে যাবে 0.2 কেজি। এত আয়তনের একটি বল ছিল, হঠাৎ পুকুরের পানিতে পড়ে গেছে, ওই বলটা পানিতে পড়ে গেছে, পুকুরের পানির গভীরতা দেওয়া আছে 3 মিটার, তার মানে আমরা এইচ পেয়ে গেছি, পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি, তার এইচ পাইছি, র পাইছি, তারপরে ওই স্থানে অবিকাশ স্তরণ জি এর মানও পেয়ে গেছি। আমাদের চাইছে কি 3 নম্বরটা পুকুরের তলদেশের চাপ নির্ণয় করতে। চাপ পি ইজ ইকুয়াল টু আমরা কি বলছিলাম, এইচ রো জি। চাপ পি ইজ ইকুয়াল টু আমরা কি বলছি, এই যে দেখ আমরা চাপ পি ইজ ইকুয়াল টু বলছি এইচ রো জি, চাপ পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা বসাইতে পারি, ওয়েট আ মিনিট, চাপ পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে চাপ আমরা এইচ পাইছি কত দেখতো, এইচ পাইছি হচ্ছে আমরা কত, এইচ হচ্ছে 3 মিটার, কত 3 মিটার, বসাইলাম 3। তারপরে হচ্ছে র এর মান পাইছি কত, র এর মান হচ্ছে 1000 কেজি পার মিটার কেউ, তাহলে আমরা বসাইলাম র এর জায়গায় 1000, আর জি এর মান তো 9.8 আমরা মুখস্থ বসাই দিলাম। তো আমরা বসা ক্যালকুলেট কর, হচ্ছে 3 গুণ 1000 গুণ 9.8, তাহলে আমাদের কত আসতেছে 29,400, আমাদের কত আসতেছে 29,400। তাহলে আমাদের চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অথবা আমরা বলতে পারি প্যাসকেল। তো দেখি তো আমরা আনসারটা মিলাইয়া, তো তারা কি করছে, এই যে দেখ তারাও সেম কাজ করছে, তারপরে হচ্ছে সেম 3 দিয়ে বলছে পৃষ্ঠদেশে তলদেশে চাপ হচ্ছে 29,400 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলটি পানিতে ডুবে যাবে কিনা। আচ্ছা ডুবে যাওয়া বা হচ্ছে তোর ভেসে যাওয়া, এটার ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, একটা বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে, আবার বলেছিলাম যে যদি এমজি যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, তাই না। এখন আমরা দেখি, তাহলে আমরা বের করতে পারি যে তার ওজনটা বের করি, ঠিক আছে। আচ্ছা এখানের মধ্যে আমরা কি পড়ছি, যে বস্তুর ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে ডুবে যাবে, আর যদি এমজি বেশি হয় তাহলে ডুবে যাবে। তাহলে আমরা যেহেতু ঘনত্ব অলরেডি দেওয়া আছে, দেখ পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার মিটার কেউ, এখন ঘনত্ব এটার থেকে যদি বেশি হয় তাহলে ডুববো, আর এটার থেকে যদি কম হয় তাহলে ভাসবে। তাহলে আমরা সেম কনসেপ্টে যাই, তাহলে আমরা ঘনত্ব কি জানি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু, আমরা শর্টকাটে যাচ্ছি, তুই একটু গাইডের প্রশ্ন দেখে নিস হয়ে যাবে। ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। দেখতো এম এর মান কত দেওয়া আছে 200 গ্রাম, কত 200 গ্রাম, তাহলে 200 মানে কি কেজিতে নিলে 0.2 কেজি, 1000 দিয়ে ভাগ করা লাগবে। ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে কত 250 সেন্টিমিটার কেউ, তাহলে 250 যেহেতু সেন্টিমিটার, তাহলে মিটারে নিতে হলে 10⁻6, 10⁻, সেন্টিমিটার থেকে মিটার থেকে নিতে হলে 10⁻2 দেওয়া লাগে, আর যেহেতু মিটার কিউ তাহলে কী হবে, ওই যে 2 আর 3-এর সাথে গুণ হয়ে কী হয়ে যাবে 10⁻6 হয়ে যায়। এবং 0.2 এর 200 এটা দিয়ে ভাগ কর, তাহলে দেখ ক্যালকুলেটারের কাজ সব, 0.2 ডিভাইডেড বাই 250 ইন্টু 10⁻, কত 1/6 আসতেছে কত 800 কি আসছে, আমরা কী বলছি ঘনত্ব, তাহলে আমরা যদি 800 কেজি পার মিটার কিউ। আচ্ছা তাহলে আমাদের দেওয়া ছিল কত ঘনত্ব, পানির ঘনত্ব রো ওয়াটার সমান হচ্ছে 1000, আর
তোর বস্তুর ঘনত্ব, তাহলে ঘনত্ব বস্তু কত 800, তাহলে কোনটা বেশি? পানিরটা বেশি। তাহলে পানিরটা যদি বেশি হয় বস্তুর ঘনত্ব থেকে, তাহলে বলতো ভেদ করে যেতে পারবো, যে ভেদ করে যেতে পারবে না, তাহলে আমরা কি বলতে পারি? ভাসবে। তাহলে কি হয়ে যাব? ভাসবে। ওকে, ইজি না করিনি? দেখো জাস্ট আমরা 2 মিনিটে করে ফেলছি। কোনটা ছিল গ? এটা ছিল গ, ঘনত্ব রো ইকুয়াল টু এইচ রো জি। তোর উচ্চতা বসাইছি, রো 1000 দেওয়া ছিল, 9 পয়েন্ট দিয়ে গুণ করছি, এটা পেয়ে গেছি। গ নম্বর জাস্ট ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই বি দিছি। এম হচ্ছে তোর 200 গ্রাম ছিল, কেজিতে নিছি, আর হচ্ছে ওই যে তোর সেন্টিমিটার কিউ ছিল, মিটার কিউতে নিছি। আমরা দেখছি 800 কম হয়, তাই যেহেতু এটা থেকে তোর হচ্ছে পানির থেকে কম তাইলে কি নিমজ্জিত অবস্থায় ভাসবো। শেষ আনসার। এটা আমরা কি করছি? ঢাকা বোর্ড 2024। আচ্ছা, এখন আমরা করবো হচ্ছে যশোর বোর্ড 2024। দেখতো এখানে কি বলছে, এটা একটা ছোটো পৃষ্ঠন, এটা একটা বড় পৃষ্ঠন। এটা কীরকম ম্যাথ করাইছিলাম ভাই? দেখতো এই যে এই ধরনের জিনিস করাইছিলাম না? সো সেম ক্ষেত্রে আমরা বলছি, এখানে প্রশ্ন করছে বড় পৃষ্ঠনে বলের মান নির্ণয় করতো। এই যে বড় পৃষ্ঠন কোনটা? এটা। এই পৃষ্ঠনে বলের মান নির্ণয় করতো। এখানে কিন্তু আছে ছোটো পৃষ্ঠন আছে, বড় পৃষ্ঠনে। ছোটো পৃষ্ঠনে দেখতো বলের মান কত? 20 নিউটন। বড় পৃষ্ঠনের বলের মান দেওয়া নাই। ছোটো পৃষ্ঠনের ক্ষেত্রফল দেওয়া আছে 4, বড় পৃষ্ঠনের ক্ষেত্রফল দেওয়া আছে 20। তাহলে আমরা এগুলো জাস্ট নোট করে ফেলি। 2 মিনিটের ম্যাথ। আমরা কি বলতে পারি? দুইটার চাপ সমান, তাই না? তো চাপ P1 সমান P2, আমরা এটা পড়ছিলাম না? এই ধরনের পিস্টন থাকলে এই দিকের চাপ আর এই দিকের চাপ সমান হয়। চাপ P ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই A। যেহেতু প্রথমটার তাহলে হচ্ছে 1 দিলাম, দ্বিতীয়টার F2 ডিভাইডেড বাই A2। বলছে কি দ্বিতীয় পৃষ্ঠনের বড় পৃষ্ঠনের বল নির্ণয় করতাম, তাহলে বল হচ্ছে F। তাহলে আমরা কি বলবো? F2 সমান এটা এদিকে চলে আসবে, জেনারেল ম্যাথ আর কি, নর্মাল ম্যাথ। এটা ভাগ আছে তাইলে গুণ হয়ে যাবো A1 এটা, আর এটা গুণ আছে তাই F1। এটা হচ্ছে নর্মাল ম্যাথ। এটা আবার কোশ্চেন আছে বলে ভাই কেমন আসছে, এটা এদিকে চলে আসছে, মানে এ উপরে আর এটা উপরেই আছে, শেষ কাহিনী। এখন A2 এর মান দেওয়া আছে, A1 এর মান দেওয়া আছে, F1 এর মান দেওয়া আছে। কোথায় দেওয়া আছে দেখ, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A1, আর এটা হচ্ছে F1। তাহলে কত? 20/4 গুণ 20, 20/4 গুণ 20। তাহলে আমরা এটা 4 দিয়ে 5টা ভাগ করলে, 20টা ভাগ করলে 5, 5 দিয়ে 20টা গুণ করলে 100 নিউটন। তাহলে আমাদের ইজিলি আমরা আনসার বের করে ফেলছি। দেখতো কত দেওয়া আছে? ওইটা মিনিট, কোথায়? এই যে দেখ, বড় পৃষ্ঠনে, তার মানে আমরা উদ্দীপকের বড় পৃষ্ঠনে বলের মান কত? 100 নিউটন। ইজি না কঠিন? চ্যাপ্টার 5 একদম পানির মতো ইজি। ওকে, তারপরে দেখি আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা কী করছে, কোন তরলটি দিয়ে বেরোমিটার তৈরির অধিক উপযোগী? কি বলছে? বেরোমিটার। যে তরলের ঘনত্ব বেশি, আমরা এটা মুখস্থ রাখবো, যে তরলের ঘনত্ব বেশি সেটা হচ্ছে বেরোমিটার তৈরিতে উপযোগী। কি বলবো আমরা? যে তরলের ঘনত্ব বেশি, তার মানে আমরা জাস্ট ঘনত্বটা বের করবো। কি বের করবো? ঘনত্ব বের করবো। কি বের করবো? ঘনত্ব। আচ্ছা, ঘ নম্বরে কী বলছে দেখি তো আমরা। ঘ নম্বরে বলছে কোন তরলটি বেরোমিটার তৈরিতে অধিক উপযোগী। তার মানে আমরা কি বলছিলাম? যে তরলে আমরা কি বলছি? ঘনত্ব বেশি। তাহলে ঘনত্ব আমরা কীভাবে বের করি? আমরা চাপ P ইজ ইকুয়াল টু বলছিলাম, চাপ P ইজ ইকুয়াল টু H রো জি, এটা হচ্ছে তার ঘনত্ব। তাহলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু P ডিভাইডেড বাই চাপ বাই হচ্ছে H জি হবে, তাই না? চাপ দেখতো এখানের মধ্যে কত দেওয়া আছে? চাপ দেওয়া আছে হচ্ছে বল প্রয়োগে পৃষ্ঠটি তলদেশে, তার ছোটো পিস্টনে এই যে চাপ কত? 13,328। ছোটো পিস্টন কোনটা? এটা। তাহলে আমরা এখানে চাপের জায়গায় 13,328। তারপরে হচ্ছে এই ছোটো পিস্টনের উচ্চতাটা দেখতে কত? এখান থেকে এখানে হচ্ছে 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। 10 ইন্টু হচ্ছে আমরা কত বলতে পারি? জি এর মান কত? 9.8। কত? 9.8। কত? 9. আর এটা যেহেতু হচ্ছে সেন্টিমিটারে ছিল, এটাকে মিটারে নিলে 10⁻² দ্বারা গুণ করে দিন। এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের কত আসে দেখি তো? ক্যালকুলেটর করলে আমাদের কাছে আসতেছে 13,328। ধুরু কী করতেছি আমি? 13,328 ডিভাইডেড বাই 10 ইন্টু 10⁻² ইন্টু কত? 9.8। তাহলে আমাদের আনসার আসতেছে কত? 1,34,000। ঠিক আছে, 13,600, সরি 13,600। ওকে, আমাদের দেখি ওদের কত আসছে? 13,600 কেজি পার মিটার কিউ। তো আমরা এখানে বসাই দিলাম কেজি পার মিটার কিউ। আচ্ছা, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে দেখতো, দ্বিতীয় পিস্টনে আমাদের এইখানের ক্ষেত্রে কি দেওয়া আছে? ওইটা মিনিট, এখানে বসে বি তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায়। এই যে বি তরলে নিমজ্জিত কী হয়েছে? ওজন হারায়। যে ওজনটা হারায় সেটা হচ্ছে আমরা কি বলছিলাম? আমাদের হচ্ছে প্লবতা। আর প্লবতার সূত্র আমরা কি বলছিলাম? প্লবতা ইজ ইকুয়াল টু ভি রো জি, তাই না? তাহলে আমরা যদি রো বের করতে চাই, এখানের মধ্যে প্লবতার মান কত দেওয়া আছে? কত? প্লবতা হচ্ছে যে ওজনটা হারায় সেটা 196। তাহলে 196 ডিভাইডেড বাই ধর হচ্ছে ভি জি। ভি এর মান কত আর জি এর মান কত? এটা দেখতো, এদিকে ভি এর মান দেওয়া আছে কত?
0.02 মিটার কিউব, ভালো করে দেখে এখানে। তাহলে এটা আমরা বসাবো 0.02 ইন্টু জি এর মান কত 9.8, আমরা মুখস্থ মারিয়ে দেবো। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। কত? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে 13,000, এটা হচ্ছে 1000। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে যেটার হচ্ছে আমরা কি বলছিলাম, যে তরলের ঘনত্ব বেশি, যেহেতু এটার ঘনত্ব বেশি তাহলে এটা হচ্ছে ব্যারোমিটারের জন্য উপযোগী। ঠিক আছে, ইজি না? একদম ইজি। প্রথমটা আমরা এত ইজি ম্যাথ। আচ্ছা, এখানে আমরা চট্টগ্রাম 2023-এর ক্ষেত্রে দেখি, বলছে পি ও আর বস্তুদের পৃথকভাবে পানিতে সম্পূর্ণ ডুবিয়ে এদের ওজন সমান পাওয়া গেছে, পি আর আরকে সমান পাওয়া গেছে। এখন বলছে কি প্রশ্ন, কিউ এর নিচে, এটা হচ্ছে কিউ বস্তু, এটার নিচে যদি আমরা আর বস্তুটাকে ঝুলিয়ে রাবারের বিকৃতি নির্ণয় করতে, মানে কিউ এর নিচে আর বস্তুটাকে ঝুলিয়ে এর বিকৃতি কেমনে বের করতে পারি। তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক আমরা কি পড়ছিলাম, ইয়ং এর গুণাঙ্ক y = FL ডিভাইডেড বাই A ডেল L, তাই না? এটাই তো পড়ছিলাম। সো আমরা এই সূত্র ইউজ করে ফেলবো, তাহলে বিকৃতিটা কী হয়ে যাবে, বিকৃতি হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে ডেল এল এদিকে চলে আসে, ক্যাপিটালের নিচে আছে, তাহলে এফ ডিভাইডেড বাই ওয়াই এ এরকম চলে আসে মানটা। তাহলে যদি আমরা এখানের মধ্যে দেখি, তাহলে এফ তো আমরা জানি না, এখানের মধ্যে এফ তো দেওয়া নাই, কিন্তু দেখতো এখানে এফ এর বদলে এম দেওয়া আছে, মানে 450 গ্রাম। তাই 450 এফ ইজিক্যাল টু এম এ আমরা জানি, 450-এর সাথে যদি 9.8 গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের এফ এর মান। তারপরে হচ্ছে যে সবগুলো মান আমরা বসাই দেবো, ওয়াই এর মান দেওয়া আছে, তারপর এর মান 2 সেন্টিমিটার কিউ দেওয়া আছে। তাহলে এই যে মানগুলো বসাই দেবো, তাহলে আমাদের আনসার হয়ে গেছে। দেখ কত করছে তারা, এম এর মান 450, তাহলে এটা কেজিতে আনছি, তাহলে 9.8 দিয়ে গুণ করছি, এত নিউটন আসছে। এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া ছিল 2 সেন্টিমিটার কিউ। এটারে যদি আমরা মিটার কিউ করি তাহলে সেন্টিমিটার 10^2 দেওয়া লাগে, আর ওই যে স্কোয়ার আছে দেখি 10^4 হয়ে গেছে। ইয়ংয়ের গুণাঙ্ক y সমান 10^4, y সমান ওই যে ওখানে দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যবৃত্তে আমরা y = FL ডিভাইডেড বাই AL পড়ছিলাম, তাহলে L বাই L সমান F ডিভাইডেড বাই y। এফ এর মান তো আমরা যে এম আর জি গুণ করে বসাইছি, আর হচ্ছে আমাদের y এর মানও ওইখানে প্রশ্ন দেওয়া আছে 2 × 10^4, সরি y এর মান দেওয়া আছে 10^6, আর a এর মান পাইছি আমরা কত, ওই যে কত দেওয়া ছিল তো 2 সেন্টিমিটারকে এটা বসাইছি, তাহলে রাবারের বিকৃতি আমরা পেয়ে গেছি এইভাবে বসে, জাস্ট এই সূত্রটা। সেকেন্ড প্রশ্ন কি করছে আমাদের, সেকেন্ড প্রশ্ন করছে পি বস্তুকে পানিতে ছেড়ে দিলে 5 সেকেন্ড সময়ে এত মিটার যেতে পারবে কিনা। তা আমরা সূত্র কি জানি, আমরা সূত্র পড়ছিলাম, বলতে কি পড়ছিলাম আমরা, নর্মাল একটা সূত্র জানি, S = ½ AT², তাই না? এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখানের মধ্যে সবগুলা মানই দেওয়া আছে। দেখ বস্তুর ভর দেওয়া আছে কত 300, তাহলে এটাকে যদি নিছি W = mg, তারপরে কি বলছি আমরা, এই যে এখান থেকে আমরা টোটালি সবার প্রথমে আয়তন ঘনত্ব ρ = m ডিভাইডেড বাই b আমরা পড়ছিলাম, এখানে একটা ভর দেওয়া আছে, আয়তন দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে আমরা মান পেয়ে গেছি। তাহলে পানির ঘনত্ব পাইলাম, তাহলে এখান থেকে আমরা তরলের মান বের করবো, বল দিয়া যদি আমরা হচ্ছে তোর বল তো বের করে পেলাম, F = v ρg, আমরা কি পড়ছিলাম প্লবতাটাই হচ্ছে আমাদের বল, মানে ঊর্ধ্বমুখী যে বল ধাক্কাটা সেটাই হচ্ছে প্লবতার, প্লবতাই হচ্ছে কি v ρg, যেটা বের করছি। v এর মান দেওয়া আছে 1.5 × 10^4, আর রো এর মান তো 1000 পানির ক্ষেত্রে, আর 9.8 হচ্ছে জি এর মান, তো এখান থেকে আমরা এফ পাইছি। তাহলে আমরা বলছিলাম যে এফ = কি হয়, তোর হচ্ছে নিচের যে ধাক্কাটা ওইটা মাইনাস হচ্ছে আমাদের কি হয়, ওই যে প্লবতাটা ওইটা বাদ দিয়ে দিলে আমরা হচ্ছে এফ নেট পেয়ে যাই, লব্ধ বলটা পেয়ে যাই, যেটাই করছি। তারপরে আমরা বলছি কি তোরণ এফ = এম এ, তাহলে ত্বরণের মান কীভাবে বের করবো, বল দিয়ে এমরে কী বলে ভরে ভাগ করবো। তারপর আমরা কি বলছিলাম, এস = u2 + ½ AT², বা এস = ½ AT², যদি 0 হয় এই ইউ আর বসানো লাগে না, এস যেহেতু ইউ 0 তাহলে আমরা বলতে পারি কি ½ AT²। যদি তুই ইউ বসাইতে চাস তাহলে ইউ এর মান 0, যেহেতু আদিবেগ 0, তো এইটা বসাই আমরা মান পেয়ে গেলাম একদম। আরে यार ঠিক আছে ভাইয়া, ডিটেলসে তোরা ক্লাসে আবার করাবো, লাইভ ক্লাসে, প্যারা নাই, এটা জাস্ট শর্টকাট একটা জিনিস দেখাচ্ছি। ওকে, এখন তোর কাজ হচ্ছে নিজে চ্যাপ্টার 5-এর প্রত্যেকটা সিকিউ দেখা একবার করে, মানে প্রশ্ন দেখা আনসার দেখা, প্রশ্ন দেখা আনসার দেখা। যদি না বুঝোস তাহলে পরে ভাইয়া আসি, ভাইয়া আরেকবার ক্লাস দেখামো। এখন তো ভাইয়া তোর কনসেপ্ট দেখাইয়া ফেলছি, তোর কাজ জাস্ট এতটুকু হচ্ছে প্রত্যেকটা সিকিউর, ধরো হচ্ছে এটা হচ্ছে একটা সিকিউ, তাই না? এই সিকিউ এর ক্ষেত্রে তুই প্রশ্ন দেখবি, যেখানে প্রশ্ন কী চাইছে, পানিতে ওজন কত, তারপরে বিশুদ্ধ কিনা, এখন তুই আনসার দেখবি, যেটার সাথে মিলাইয়া খাতায় করবি, আনসার দেখে দেখে খাতায় করবি, দেখবি বুঝে গেছস। তারপরে হচ্ছে ভাইয়া আরেকটা ক্লাস নিব, যেটা লাইভের মধ্যে বুঝাই দেবো, তোর কোন কোন জায়গায় সমস্যা হয়েছে ওইটা দাগ দিয়ে রাখ, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই। চ্যাপ্টার 5 আশা করি তোর 70 to 80% জান। এতটুকু যদি বুঝোস, মানে এই যে এই কী বলি, এই পৃষ্ঠাটা যদি তুই ভালো করে ধরতে পারোস,
আর এই পৃষ্ঠাটা, তাহলে আমি আশা করি তোর সিকিউ এমসিকিউ আনসার করতে তেমন একটা প্রবলেম হবে না। নিজে একটু ট্রাই কর, আশা করি হয়ে যাবে। আচ্ছা, আর কয়েকটা জিনিস দেখাই। এমসিকিউ এর ক্ষেত্রে তোকে কিছু জিনিস জিজ্ঞেস করবে, যেমন চাপের একক নির্ণয় করো। চাপ সমান কি জানি? বল বাই ক্ষেত্রফল। বলের একক হচ্ছে এমএলটি ইনভার্স টু, আর ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই এল স্কোয়ার। তাহলে এমএলটি ইনভার্স টু, এল এল কাটা, তাহলে কি হয়? এল থাকে নিচে, তাহলে চাপের একক হচ্ছে এমএল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। তারপরে ঘনত্বর আমরা কি জানি? ভর বাই আয়তন। তাহলে ভরের একক কি আমরা কি জানি? এম। আর আয়তন কি? এল কিউ, মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যেহেতু, তাহলে হচ্ছে চাপ ঘনত্বের একক হয়ে যাবে কি? এমএল ইনভার্স থ্রি। তারপরে যে আমরা ওয়াই ইকুয়াল টু এফএল ডিভাইডেড বাই এল, ইয়ংয়ের গুণাঙ্কের ক্ষেত্রে তার একক আসবে কি? নিউটন পার মিটার স্কোয়ার। পীড়নের ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফল। তারপরে আমরা কি আরও কিছু জানতে পারি তোর এমসিকিউ এর ক্ষেত্রে, যে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোর কত গুণ, মানে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনো বস্তু পানির তুলনায় কত গুণ ঘন, তো ওই হিসাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আর বেরোমিটারের ক্ষেত্রে কিছু এমসিকিউ বাইরে লিখে রাখছিলাম বোঝানোর জন্য, এটা ক্লাসে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। বেরোমিটার হচ্ছে বাতাসের চাপ মাপার যন্ত্র, ঠিক আছে? বেরোমিটার দিয়ে কী করা হয়? বাতাসের চাপ মাপা হয়। আচ্ছা, বেরোমিটারে হচ্ছে মার্কারি কত সেন্টিমিটার থেকে? 76 সেন্টিমিটার, ঠিক আছে? আর মিটারে হচ্ছে 0.76 মিটার। তারপর হচ্ছে 1 মিটার কেউ সমান মুখস্থ রাখবি 1000 কেজি। আর বেরোমিটারের মানে বরফের 12 ভাগের 1 অংশ বেশে থাকে, এটা মুখস্থ। বরফের কত? 12 ভাগের 1 অংশ বেশে থাকে, এগুলো এমসিকিউ চলে আসে। আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে কি? নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। এই এতটুকুই। আর আজকের মতো ডান, ঠিক আছে?